মাশাআল্লাহ, এটা যদি দেখে লোভ সামলানো যায় তাহলে সে হচ্ছে মহাপুরুষ, মহানারী না। কারণ মেয়েরা কখনোই আচার দেখলে লোভ সামলাতে পারে না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই গুড়ের আচার তৈরি করবেন। চিনি দিয়ে তো অনেক আচার তৈরি করেছেন, আজকে আমি খেজুর গুড় দিয়ে আচার করব। বিশ্বাস করেন, খেজুর গুড় আর তেঁতুল এবং কাঁচা আমের আচার সুপার। জাস্ট একবার এইভাবে বানান, আর 1 বছর পর্যন্ত কিভাবে আচার সংরক্ষণ করবেন, যতগুলো টেকনিক আছে সবগুলো আমি আজকের ভিডিওতে শেয়ার করব। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে 2টা আম কেটে দেখাচ্ছি। আমি টোটাল আম নিয়েছি 3 কেজি, কিন্তু আমি জাস্ট আমগুলো কাটবেন কিভাবে সেটা দেখাচ্ছি। আম কাটার জন্য এই যে এইভাবেও কাটতে পারবেন, ছোট ছোট পিস করে। আবার আমি যেভাবে কাটি, আমি কাটি হচ্ছে লম্বা করে। এটা কারণ আছে, লম্বা করে যখন কাটবেন তখন বয়মের ভিতরে এইভাবে যখন রাখবেন, এভাবে রাখলে কি হবে, এই যে 1 পিস হাতে ধরে উঠাতে পারবেন, আবার চামচ দিয়েও তুলতে পারবেন। এই জন্য আমি একটু লম্বা করে কাটি। আর আমের ভিতরে যে ইগুলো থাকে, এই বাড়া বলি আমরা, বাড়ার যে কচি শাঁস থাকে বা বাড়ার শাঁসটা অবশ্যই ফেলে দিবেন, কারণ এটা যদি একটু থাকে তাহলে তিতা হয়ে যাবে। এটা কোনোভাবে রাখা যাবে না। এটা দেখতে খুব সুন্দর কিন্তু খেতেই ভালো না। ওকে, এখন এগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি পানিতে ভিজাবো। আমি এখানে টোটাল 3 কেজি আম নিয়েছি। আর আজকের রেসিপিটা একটু বেশি পরিমাণে দেখাচ্ছি, কারণ আচারটা একটু বেশি বানানো লাগে। এখন এখানে আমি একটা টেকনিক বলি। টেকনিকটা হচ্ছে, আপনারা যখন লং টাইম আচার বানিয়ে সংরক্ষণ করবেন, তখন কি করবেন, এই আচারটা আম এইভাবে কেটে শুধু একবার পানিতে ওয়াশ করবেন। ওয়াশ করার পর 3 থেকে 4 দিন শুকাবেন, অ্যাটলিস্ট মিনিমাম 2 দিন শুকাবেন। যদি আচারে পানি থাকে তাহলে আচার দ্রুত নষ্ট হয়ে যায়। আর যারা শুকানোর ব্যবস্থা নাই, তারা কি করবেন, এরকম পানিতে আমটা কেটে তারপর এরকম সিরকা নিবেন। আপনার প্রতি কেজির জন্য 1 কাপ সিরকা এবং প্রতি কেজি আম এরকম পানিতে ভিজাবেন। ভিজানোর পর যাতে লেভেল থাকে, অতিরিক্ত পানি দিবেন না, ওই লেভেলে পানি যতটুকু লাগে ততটুকুই দিবেন। দেওয়ার পর প্রতি 1 কেজি আমের জন্য 1 কাপ সিরকা দিবেন। এরকম যত কেজি রান্না করেন, সিরকা দিয়ে আমটা কি করবেন, পানিতে ভিজিয়ে রাখবেন 1 দিন। এতে করে আমের যে কষ আছে সেই কষটা বাইর হয়ে যাবে, আর ভিতরে সিরকার ভিনেগারের যে প্রিজারভেটিভনেস আছে সেটা ভিতরে যাবে। তাহলে আচার মোটামুটি 1 বছরের মতো আপনি সংরক্ষণ করতে পারবেন। আরো কিছু টেকনিক আছে, আমি টেকনিকগুলো পর্যায়ক্রমে বলতেছি। এটা হচ্ছে প্রথম টেকনিক, প্রথম স্টেপের টেকনিক। আয়দার আম একেবারে শুকিয়ে নেবেন, নতুবা পানিতে ভিনেগারে ভিজিয়ে 1 দিন রেখে তারপর পানি জড়িয়ে নেবেন। আর যদি সিরকা দিয়ে পানিতে আম যদি না ভিজান, তাও কোনো অসুবিধা নেই। তবে সেক্ষেত্রে আচার বানানোর পরে আচারটা ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে। সেই ক্ষেত্রে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে এখানেও কিছু টিপস আছে, আমি ভিডিওতে পর্যায়ক্রমে বলতেছি। প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেব 1 লিটার। অনেকে বলতে পারেন এত তেল কেন, এটার কারণও আছে। একটু তেলও হচ্ছে অপচয় হবে না, আমি দেখাচ্ছি। তারপর আমি কিছু আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনা মরিচটা পরিমাণে কম বেশি করে দিতে পারেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দিয়েছি। শুকনা মরিচ দেওয়ার পর শুকনা মরিচ একটু হালকা কালার করে নিতে হবে, তাহলে শুকনা মরিচের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা আচারের ভিতরে ভালো করে ঢুকবে। তারপর আমি 2 টেবিল স্পুনের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের গ্রান অনেকে সহ্য করতে পারে না, কিন্তু আচারে মূলত মেইন ফ্লেভারটা আনেই 5 ফোড়ন। যখন দেখবেন সরিষার তেল অলরেডি ফেনা বের হয়ে আসতেছে, সরিষার তেল থেকে ফেনা উঠে আসতেছে, তার মানে বুঝতে হবে যে সরিষার তেল আপনার টেম্পারেচার আপ হচ্ছে। আর এই সময় আসলে খুবই কেয়ারফুলি নাড়ানোর উপর রাখতে হবে, 1। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, মরিচগুলো যাতে না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, অতিরিক্ত পুড়লে কিন্তু তিতা হয়ে যাবে। তারপর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। আজকের আচারের মেন স্পেশাল বিশেষত্ব হচ্ছে গুড়। এটা হচ্ছে আপনার খেজুরের গুড়। আপনারা চাইলে এই গুড়ের জায়গায় সুগারও ইউজ করতে পারেন, চিনিও ইউজ করতে পারেন। তবে গুড়ের আচার, বিশ্বাস করেন, আমি যতবার রান্না করেছি খুবই এনজয় করেছি। এখানে গুড় দিচ্ছি আমি 1/2 কেজি। গুড়টা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেমনটা পছন্দ করে। কেউ বেশি ঝাল পছন্দ করে, সে একটু গুড় কম দিবে। কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করে, সে একটু গুড় বেশি দিবে। এটা নির্ভর করে যে যেমনটা পছন্দ করেন। আর এখানে যদি খেজুরের গুড় না থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল যে আখের গুড় আছে সেই আখের গুড়টাও দিতে পারেন। তবে খেজুরের গুড়ের ঘ্রাণটা কিন্তু খুবই চমৎকার হয়। গুড় দেওয়ার পর একটু ক্যারামেলাইজ হওয়ার জন্য অপেক্ষা করবেন, এতে করে গুড়ের যে ঘ্রাণ আছে এই ঘ্রাণটা আরও ডাবল হয়ে যায়।
দেখেন আমি রান্নাতে একটু হয়তো বা সময় বেশি নেই, এটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, রান্নাটা যাতে বাসায় রাঁধতে পারেন সেই দিকগুলো বিবেচনা করে আমার রান্নাতে আমি একটু সময় নেই। সো এটা যারা রান্না প্রিয় মানুষ তাদের কাছে অনেক ভালো লাগে, আবার যারা হচ্ছে রান্না দেখতে পছন্দ করে বাট রান্না প্রিয় না তারা হয়তো বা স্কিপ করে, কিন্তু আমার ভিডিওগুলোতে আমি প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন গুড় কিন্তু অলরেডি প্রায় তেলের সাথে মিশে গেছে, আর চমৎকার একটা গ্রান অলরেডি চলে আসছে, খুবই চমৎকার একটা গ্রান। এই গ্রানটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচারের মেইন যে টুইস্ট, এই টুইস্টটা হচ্ছে এখানেই প্রথমে যদি আপনি বাগারটা প্রপারলি যদি আপনার না দিতে পারেন তাহলে কিন্তু আচারের গ্রান আসবে না, মানে গ্রান আসবে কিন্তু অ্যাকচুয়ালি মানে বিশেষত্ব যে গ্রানটা সেই গ্রানটা পাবেন না। আচ্ছা, তারপর আমি এখানে দিচ্ছি আদা, 1 কাপ আদা স্লাইস করে নিয়েছি, আর দিচ্ছি 1 কাপ আস্ত রসুন, কিছু রসুন চামড়া সহ কিছু রসুন চামড়া ছাড়া। তারপর আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তেঁতুল, এখানে তেঁতুল আছে 300 গ্রাম। এই তেঁতুলটা যদি আপনি ইউজ করেন তাহলে আচারে একটা কিক পাবেন, মানে আচার খাওয়ার পর আমের আচার খাচ্ছি কিন্তু টেস্ট বোঝা মুশকিল যে এটার ভিতরে কোনো একটা কিছু আছে। সো আমি মাঝে মধ্যে যখনই আমের আচার তৈরি করি এই তেঁতুলটা অ্যাড করে দিই, আপনারা চাইলে অ্যাড করতে পারেন নাও পারেন। তেঁতুল অবশ্যই পাকা তেঁতুল নেবেন। ব্যাস, এই যে এখন দেখেন আদা রসুন একটু ফ্রাই হয়ে গিয়েছে, তেঁতুলগুলো একটু ফ্রাই হয়ে গিয়েছে। তারপর আমি আমগুলো অ্যাড করব। বিসমিল্লাহ। এখানে একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, এখনও আমি কিন্তু লবণ অ্যাড করি নাই। যখনই আচারের আগে লবণ অ্যাড করবেন, আচারের যেই মেইন যেই সাবজেক্ট অর্থাৎ আম বা যেটাই করেন যেটা দিয়ে করেন সেটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে, একেবারে বেশি গলে যাবে। আপনারা যদি আচারটা বেশি গলা পছন্দ করেন সেক্ষেত্রে কী করবেন, লবণটা আগে অ্যাড করবেন, যখন আমি তেঁতুল দিয়েছি তারপরে লবণটা অ্যাড করে দিবেন। আর যদি মনে করেন যে না একটু আস্ত রাখবেন সেক্ষেত্রে অবশ্যই লবণটা একটু পরে অ্যাড করবেন, কারণ দেখবেন সবজিতে যখন আপনি লবণ দিবেন সবজি একেবারে সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আমরা যখন শাক ভাজি করি, শাক রান্না করি, তখন লবণ সবজি শাকের উপরে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখি, অটোমেটিকলি 1 মিনিটের ভিতরে নরম হয়ে যায়। তারপর 3 থেকে 4 মিনিট যখন ভালো করে একটু ভুনবেন, ভুনার পর দেখবেন যে আপনার আমগুলো কালার ফ্যাকাশে হয়ে গিয়েছে। তারপর আমি অ্যাড করতেছি মিষ্টি চাট মশলা, আপনারা যে কোনো চাট মশলা অ্যাড করতে পারেন, তবে মিষ্টি চাট মশলা এটা আমার সিক্রেট মশলা। এখানে আমি এমনভাবে মশলাটা অ্যাড করেছি, আপনি আচার, তারপরে হচ্ছে শাকভাজি, মাছ ভাজি, যে কোনো ধরনের ভাজি, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, চটপুটি, এই সব ধরনের রান্নাতে এই মশলাটা বিশ্বাস করেন একটা খাবারের একটা টুইস্ট নিয়ে আসবে। সো এটা আমি আপনাদেরকে কেনার জন্য বলতেছি না, জাস্ট আমি এটার গুণাবলীগুলো বলতেছি। আপনারা যদি মনে হয় যে এটা সংরক্ষণ করবেন তাহলে স্পাইস গুলোর হটলাইন নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে সংরক্ষণ করে নিতে পারেন। আর যাদের কাছে এটা নাই তারা কি করবেন, তারা হচ্ছে এখানে 2 টেবিল স্পুন বিট লবণ দিবেন, আর 1 থেকে 1.5 টেবিল স্পুন লবণ দিবেন। লবণটা পরিমাণ মতো, বিট লবণ দিলে আপনার আলাদা একটা গ্রান আসবে। আর যদি চাট মশলা থাকে চাট মশলা দিবেন 2 টেবিল স্পুন, ব্যাস। তারপর আমি মিষ্টি চাট মশলা দিচ্ছি 1/4 কাপ। আপনারা যদি 1 কেজি আচার তৈরি করেন আর এই মিষ্টি চাট মশলা ইউজ করেন সেক্ষেত্রে প্রতি কেজি আমের জন্য 2 টেবিল স্পুন মশলা ইউজ করলে চলবে। আর আমি এখানে 1/4 কাপ দিয়েছি, আরও একটু দিলে দিতে পারি, আরও 1/2 কাপ দিলেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, চাইলে আরও এটার অর্ধেক দিতে পারি, কিন্তু আমি আর বেশি ইউজ করব না, কারণ এটার গ্রানটা এত সুইট গ্রান, এটা খুবই চমৎকার একটা গ্রান। অতিরিক্ত মশলা দিলে আসলে মশলার গন্ধটা বেশি হয়ে যায়, যার কারণে আমি দেই না। আর আপনারা যারা বেশি বেশি মশলা পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা এই মশলা দিয়ে আচার তৈরি করবেন, মশলাটাকে দিবেন, দেওয়ার পর হালকা একটু লবণ ফ্রাই করবেন, তারপরে লবণ অ্যাড করবেন। আর এই মশলা দিলে বিট লবণ টবণ আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না, এটা হচ্ছে মাস্টার একটা মশলা। আমার প্রায় এই মিষ্টি চাট মশলা তৈরি করতে 8 বছর সময় লেগেছে, কারণ অনেক R&D করেছি, অনেক রিসার্চ করেছি। তারপর আল্লাহ রহমতে এখন অনেক রেস্টুরেন্ট এই মশলা নিয়ে তারা কাবাব এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করে। তো এটা আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। এখন আসি এই পর্যায়ে এসে, শুনুন, একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আচার কিন্তু লবণ একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ এখানে টক ঝাল মিষ্টি আছে। টক ঝাল মিষ্টি যে কোনো খাবারের লবণটার পরিমাণে একটু হালকা কিক থাকতে হবে, তাহলে কি হবে, লবণের ব্যালেন্সটা পারফেক্ট থাকবে। তারপর আমি এখানে আরও একটু লবণ অ্যাড করতেছি, এটা নর্মাল লবণ, লবণটা হচ্ছে আপনার প্রায়
1 টেবিল স্পুনের মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। আর অবশ্যই আচার ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে কি হবে, আচারে স্টিম মানে পানি জমে যাবে, পানি জমে গেলেই কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এখন আমি এই আচারটা ভিনেগারেও ভিজাই নাই, মানে অর্থাৎ ভিনেগারের পানিতেও আমটা প্রথম ভিজাই নাই, ডাইরেক্ট ওয়াশ করে তারপর দিয়েছি। আপনারা যদি সেম এইভাবে করেন তাহলে কি করবেন, আপনার যে কোনো একটা ক্যানে ঢুকানোর পর আচারটা প্রপারলি আগে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর তারপর একদিন পরে নর্মাল ফ্রিজে রাখবেন। নর্মাল ফ্রিজে যদি রেখে খান তাহলে 1 বছরও নষ্ট হবে না। আমি কয়েকবার এইভাবে করেছি। আর চাইলে 1 সপ্তাহের মতো রোদে শুকিয়েও নিতে পারেন। এখানে যেহেতু কোনো প্রিজারভেটিভ কেমিক্যাল নাই, এখানে শুধু প্রিজারভেটিভের ভিতরে আমি দেবো একটু ভিনেগার দেবো, সিরকা, আর এখানে সুগার আছে, লবণ আছে, এগুলো হচ্ছে প্রিজারভেটিভের কাজ করবে। আর হচ্ছে তেল, তেল কিভাবে প্রিজারভেটিভের কাজ করবে সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আচার অলমোস্ট হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে এসে আমি ভিনেগারটা অ্যাড করবো। কাসুন্দি, আমি কাসুন্দি কেন ইউজ করতেছি, কাসুন্দি ইউজ করার কারণ হচ্ছে সরিষা অনেক সময় তিতা হয়ে যায়। আমি যদিও বলি সরিষাটা যদি একদিন আগে পানিতে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে তিতা হবে না। আর আমি কাসুন্দি ইউজ করতেছি যাতে টাইম বাঁচানো যায় খুব সহজে। এমনিতেই তো আচার বানাইতে অনেক ধরনের ঝামেলা, তার উপরে যদি এত ঝামেলা দিয়ে দিই তাহলে তো আপনারা অনেক কঠিন হয়ে যাবে। তারপরে যারা সরিষা ইউজ করবেন একদিন আগে 1 থেকে 1.5 কাপ সরিষা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর হালকা আড়া ব্লেন্ড করবেন, মানে পুরাপুরি বাটবেন না, তারপর অ্যাড করবেন। আর এখানে আমি কাসুন্দি ইউজ করতেছি ½ লিটারের মতো। কাসুন্দিতে কিন্তু ভিনেগার সিরকা থাকে। আর দিচ্ছি সিরকা 1/4 কাপ একটা, আর আরো হাফ 1/4 কাপের আরো হাফ। সিরকা আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপর নিয়ে নিচ্ছি। এখানে ভিনেগারটা প্রিজারভেটিভের কাজ করবে, অর্থাৎ সিরকা যেটা সেটা প্রিজারভেটিভের কাজ করবে। আর সুগার দিয়েছি, গুড়টাও প্রিজারভেটিভের কাজ করবে। তেলও প্রিজারভেটিভের কাজ করবে। তবে তেলের নিয়ম হচ্ছে যখনই আপনার আচার রাখবেন তার উপরে তেলটা একটু বাসিয়ে রাখবেন, তাহলে কি হবে, কখনোই আচার সহজে নষ্ট হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর একটা হচ্ছে আপনারা যখনই আচার তৈরি করবেন বড় একটা ক্যানে রাখবেন না, ছোট ছোট 4-5টা ক্যানে রাখবেন। এতে করে একটা ক্যান শেষ হতে সময় লাগবে না, বারবার ভিতরে স্পুন ঢুকানো হবে না, চামচ ঢুকানো হবে না, হাতও লাগানো যাবে না। তো এই ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য ছোট ছোট 5-6টা ক্যানে রাখবেন, তাহলে আচার কখনোই নষ্ট হবে না। কখনোই নষ্ট হবে না বলতে 1 বছর, 1 বছরের বেশি আচার রাখাও ঠিক না। আমরা অনেকেই কি করি, আমার বাসাও দেখি মাঝে মধ্যে আম্মা তৈরি করলে 1.5 বছর রেখে দেয়। আর আমি যখনই আচার তৈরি করি, বিশ্বাস করেন, আমি 1 বছরের টার্গেট নিয়ে আচার তৈরি করি, সেই আচার 2 মাস আমার বাসায় থাকে না। সেটা কি জন্য আপনারা বুঝতে পারতেছেন। তো এটা টেস্টই এমন। এখন এখানে যে টেকনিকটা সেটা হচ্ছে, যদি আপনারা আচার একেবারে গলিয়ে ফেলতে চান, গলিয়ে ফেলতে চান তাহলে স্লো আঁচে রেখে দিবেন, অর্থাৎ যেটা ওই যে কি বলে ভর্তার মতো আচার, সেটা যদি করতে চান তাহলে আরো আধা ঘন্টা এইভাবে স্লো হিটে রাখবেন, মাঝে মধ্যে একটু জাস্ট মাঝখানে না দিবেন। আর যদি মনে করেন যে না আচার একটু আস্তে আস্তে রাখবো, তাহলে এই সময়টা আসলে তুলে নেবেন, এর থেকে বেশি আর ইয়ে করার দরকার নাই। তবে আমি হালকা একটু গলাবো, কারণ এই আচারের যে আমগুলো হচ্ছে আপনার একেবারে কচি আম, তো যার কারণে এগুলা মানে আস্ত রাখলে অনেকটা বেশি টক লাগবে, এর জন্য একটু বেশি গলিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা যদি দেখে লোভ সামলানো যায় তাহলে সে হচ্ছে মহাপুরুষ, মহানারী না, কারণ মেয়েরা কখনো এই আচার দেখলে লোভ সামলাতে পারে না। টেকনিক্যালি আমি আপনাদেরকে বলবো, যখন দেখবেন যে এই যে তেল বেশি আসতেছে আচারের উপরে, তখন আস্তে আস্তে মনে হবে যে আপনার আচার হয়ে যাচ্ছে। আচার আনহেলদি মজার একটা খাবার, হেলদি না, কিন্তু খাইতে খুবই ভালো লাগে। এটা যদি কেউ বলে এত তেল এটা হেলদি না, আরে ভাই আচার হেলদি কখনোই না, আচার কখনোই হেলদি না। বাট আপনি কোনো প্রিজারভেটিভ ইউজ না করলে অ্যাটলিস্ট মিনিমাম স্বাস্থ্যসম্মতটা ব্যালেন্স করে, যেহেতু আমি কোনো এখানে প্রিজারভেটিভ ইউজ করি না, কোনো কেমিক্যাল ইউজ করি নাই, তাহলে খাওয়ার উপযোগী। বাস আচার এখন হয়ে গেছে। এখন আমি কিছু টিপস বলি, এই টিপসগুলো অবশ্যই মাথা রাখবেন। আচার লং টাইম সংরক্ষণ করার জন্য আপনাকে যেই ব্যাপারগুলো খুব নজরদারিতে রাখতে হবে, সেটা হচ্ছে আচারে যাতে অতিরিক্ত পানি না থাকে। যদি ফ্রিজে সংরক্ষণ করেন, নর্মাল ফ্রিজে রেখে, তাহলে আচারের মানে ক্যানের যে মুখটা আছে, মুখটা ভালো করে লাগাতে হবে, কোনোভাবে ভিতরে যাতে ফ্রিজের যে আর্দ্রতা আছে সে আর্দ্রতা ভিতরে যেন না ঢুকতে পারে,
ঢুকলে কিন্তু পানি জমে যাবে, তখন দেখবেন যে উপরে ফাঙ্গাস পড়ে গেছে। আর অবশ্যই ফ্রিজে রাখা আচারগুলো একটু তেল বেশি দিবেন। রোদে শুকিয়ে যে আচারগুলো সংরক্ষণ করবেন সেগুলো একটু তেল বেশি দিবেন, এতে করে রোদে শুকিয়ে সংরক্ষণ করলে লং টাইম সংরক্ষণ করা যায়। আচারে সুগার এবং সাইট্রিক অ্যাসিড অর্থাৎ সিরকা, এই দুইটা হচ্ছে প্রিজারভেটিভের কাজ করে। লবণ কাজ করে, তবে লবণ অত বেশি না, বাট সিরকা এবং তেল আর সুগার এই তিনটা জিনিসই প্রিজারভেটিভের বেশি কাজ করে। এটা হচ্ছে কেমিক্যাল ছাড়া। আর বিশেষ করে আমরা যখন বাজার থেকে রেডিমেড আচারগুলো কিনি সেগুলো যথেষ্ট কেমিক্যাল থাকে। ওই টেকনিক আমি আপনাদেরকে বলতেছি না, কারণ এটা স্বাস্থ্যসম্মত না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি একটু ট্রাই করে দেখি। তেঁতুল পাচ্ছি না, একটু তেঁতুল খাইতে চাইছিলাম, যাক একটা রসুন খাই। আমি আপনাদেরকে মরিচের আচার, রসুনের আচার, এই যে একটা সিজন চলতেছে না, এই সিজনে সব কিছুর দাম কম আছে, সবজি টবজি। সো এই সিজনে আমি আরও একটার পর একটা আচারের রেসিপি নিয়ে আসবো। যারা আচার সংরক্ষণ করবেন এই ভিডিওগুলোর সাথে থাকেন, ইনশাল্লাহ আচারের রেসিপি খুব ভালোভাবে পাবেন। পেট ব্যথা করবে না তো? বিসমিল্লাহ। ভাই বিশ্বাস করেন, আপনারা এদিকে তাকায়েন না, শুধু সাউন্ডটা শুনেন। জিহ্বার জল কন্ট্রোল করা মুশকিল, টু বি অনেস্ট। মানে এরকম না যে আমার ভিডিও, এই জন্য আমি বলতেছি। ইটস সুপার, রিয়েলি ভেরি নাইস। আর বেশি মজা হয়েছে, আমগুলো হচ্ছে আপনার একেবারে কচি, যার কারণে। তবে আমার কাছে একটু শক্ত, যখন আমের যে শ্বাসটার অংশ একটু শক্ত থাকলে কি হয়, পিসগুলো আস্ত থাকে, ওটাও খুব চমৎকার লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আরও নতুন আমের আরও কয়টা আচারের রেসিপি দেবো, আরও কয়েক ধরনের আচার আছে ইনশাল্লাহ। যদি আমি সুস্থ থাকি ওই আচারগুলোর রেসিপি পাবেন, মরিচের আচার, রসুনের আচার, এই সবগুলো রেসিপি পাবেন। হয়তোবা আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি আপনাদের জন্য আচার রেডি করে স্পাইস গুরুকে বলবো আপনাদের জন্য রেডি করে দিতে, যদি সম্মতি দেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই, আদার আচার যারা বানিয়েছেন কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্টস করে বলবেন, তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন।